শ্বাস প্রশ্বাস চলছে মৃদু, দিচ্ছে কাঁটা শরীর জুড়ে। হঠাৎ করে কান্নার আওয়াজ, কেমন যেন বিশ্রী সুরে। দমকা হাওয়ায় নিভল বাতি, খুলল ঘরের দরজা। গা ছমছম আমেজ থাকুক, শুরু হোক ভূত চর্চা। গ্রামের একদম এক কোণায় পুরনো শিব মন্দিরের পাশেই ছোট্ট একটা পাকা বাড়ি, মাত্র দুটো ঘর। এই বাড়ি আসলে বিশুর বাপ ঠাকুরদার আমলের, যদিও এখন আর কেউই বেঁচে নেই। বিশু ছেলে আর বউকে নিয়ে এই বাড়িতে থাকে। বিশু এক সময় পড়াশোনায় বেশ ভালো ছিল, কিন্তু অভাবের কারণে বাবার মুদির দোকানটাই এখন তার শেষ ভরসা। ওর একমাত্র ছেলে অর্ক, ডাকনাম রামু, ভীষণ শান্ত, কারোর সঙ্গে বেশি কথাই বলে না, কিন্তু পড়াশোনায় তার একেবারেই মন নেই। ইতিহাসে টানা 2 বছর ফেল করেছে, এবছর আবার উচ্চ মাধ্যমিক দেবে। এবার যদি না পারে, স্কুলের মাস্টারমশাইরা নাকি পরীক্ষায় আর বসতেই দেবে না। এদিকে আবার বিশুও ঠিক করে রেখেছে, পাশ করতে না পারলে দোকানে বসিয়ে দেবে। মোদ্দা কথা, এখন সব কিছু মিলিয়ে রামুর একেবারে ঘাড়ের ওপরেই ঝুলছে খাঁড়া। তাই যেভাবেই হোক পাশ এবারে ওকে করতেই হবে। সকাল 7:30, নরম রোদটা জানলার ফাঁক গলে ঘরের মাটিতে পড়ছে। রামু স্নান সেরে ব্যাগ গোছাচ্ছে। আজ কোচিং সেন্টারে মক টেস্টের রেজাল্ট বেরোবে। বুকের ভেতরটা কেমন যেন কেঁপে কেঁপে উঠছে বারবার। ঠিক সেই সময়ই ওর মা ঘরে ঢুকল। তারপর চিন্তিত মুখে বলে উঠল, তোর চুলটা তো এখনো ভিজে রে, একটু মুছে নে বাবা, না হলে এই রোদে বেরোলে তো ঠান্ডা লেগে যাবে। আর শোন, ভয় পাবি না কিন্তু, এইবার তুই নিশ্চয়ই পাশ করবি। রামু চোখ নামিয়ে ফেলল। গলার কাছটায় কেমন যেন অদ্ভুত লাগছে। পরীক্ষা তো এবারেও ভালো হয়নি, কিন্তু বলবে কিভাবে? মায়ের মুখে এমন আশা ভরা কথা শুনে ওর গলাটাই শুকিয়ে আসে। হ্যাঁ মা, দেখি। দেখ, যা হবার হয়েছে, মন খারাপ করলে হবে না। তুই চেষ্টাটুকু করেছিস, সেটাই বড় কথা। তোর ওপর আমার বিশ্বাস আছে রামু। এখনো রামুর মাথা নিচু, চোখ দুটো লজ্জায় একেবারে নত হয়ে গেছে। ও জানে টেস্ট একেবারেই ভালো হয়নি, পাশও এবারেও করতে পারবে না। তাই কোনো রকমে বলে উঠল, হ্যাঁ মা, ঠিক আছে, যাচ্ছি তাহলে। মা ওর মাথায় হাত রাখল, তারপর বলল, বেরোনোর আগে ঠাকুরকে প্রণাম করে যা। আর রেজাল্ট যেমনই হোক, ভয় পাস না। তোর ওপর আমার ভরসা আছে, তুই ঠিক পাশ করবি। রামু ঠাকুরের দিকে ভক্তি ভরে তাকিয়ে মাথা নুইয়ে প্রণাম করল। মা ওর মাথায় হাত রাখল, এরপর ব্যাগটা কাঁধে ঝুলিয়ে চুপচাপ বেরিয়ে গেল কোচিংয়ের উদ্দেশ্যে। রাত প্রায় 12টা। গ্রামের রাত, চারপাশে একেবারে নিস্তব্ধতা নেমে এসেছে। মাঝে মাঝে ঝিঁঝি পোকার এক টানা ডাক। 2 দিন টানা বৃষ্টি হওয়ার পর আজই আকাশটা একটু পরিষ্কার। মেঘের ফাঁকে দেখা যাচ্ছে এক ফালি ঝকঝকে চাঁদ। তার হালকা আলোয় আলোকিত হয়ে উঠেছে উঠোন আর ছাদের কোণা। হাওয়ায় ভ্যাপসা ভাব নেই আজ, কিন্তু বিশু মুদির বাড়ির ভিতরের পরিবেশ একেবারে উত্তপ্ত। রামুর আজ টেস্টের রেজাল্ট বেরিয়েছে। ইতিহাসে মাত্র 20। ফেল তো বটেই, অপমানজনকভাবে ফেল। সারা দিন রান্না হয়নি বাড়িতে, কেউ কিচ্ছু মুখে তোলেনি। মা চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে আছে খাটে, আর বিশুর মুখে একেবারে অন্ধকার ছেয়ে গেছে। ছেলেটার জন্য গ্রাম ছাড়তে হবে এবার। সবাই বলে বিশুর ছেলেটা ফেলুরাম,
আজকাল ফেল করলে নাকি রিপোর্টাররা বাড়ি এসে ছবি তুলে নিয়ে যায়। অপমানের চোটে মাথাটা নিচু হয়ে যায় বিশুর, কান্না পেয়ে যায়। বড় স্বপ্ন ছিল ছেলেটাকে নিয়ে, কিন্তু এই ছেলেকে শেষ পর্যন্ত দোকানেই বসাতে হবে বুঝতে পারে বিশু। এদিকে নিজের ছোট্ট ঘরে টেবিলের সামনে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে চলেছে সেই সন্ধে থেকে রামু। আমি আমি এমন কেন ঠাকুর? আমার মাথায় কিচ্ছুটি ঢোকে না। মুখস্থ করতে গেলেই সব গুলিয়ে যায়। পরীক্ষার খাতায় লিখতে বসলে কিচ্ছুটি মনে পড়ে না। সবাই তো পারে, আমি আমি কেন পারি না গো? কথাগুলো বলতে বলতেই সেকেন্ড হ্যান্ড কম্পিউটারটার কিবোর্ডের পাশে মাথা রেখে চোখ দুটো বন্ধ করে নেয় রামু। সারা দিনের ক্লান্তি, খিদে সব মিলিয়ে মিশিয়ে ঘুম নেমে আসে চোখে। ফোঁপাতে ফোঁপাতে কখন যে ঘুমিয়ে পড়ে জানতেই পারে না। রাত তখন বেশ গভীর। হঠাৎ একটা ঝাঁকুনি দিয়ে ঘুম ভাঙে রামুর। চোখ খোলার পরেই বুঝতে পারে বাইরে আবারও বৃষ্টি শুরু হয়েছে। দমকা হাওয়ায় জানলাটা খুলে গিয়ে ধূপধাপ আওয়াজ করছে। তাড়াতাড়ি উঠে জানলাটা বন্ধ করে দেয় রামু। তবু ঘুম আর আসে না। ঘরের ভেতর অদ্ভুত নিস্তব্ধতা, যেন কিছু একটা হয়ে চলেছে। রামু হঠাৎ করেই থমকে যায়। টেবিলের দিকে চোখ যেতেই ও চমকে ওঠে। কিবোর্ডের উপর কি যেন সাদা গোল মতো একটা চকচক করছে। তাড়াতাড়ি চশমাটা খুলে মুছে নিয়ে আবারও পরে ফেলে। ভালো করে দেখে, কই কিছু তো নেই, সব স্বাভাবিক। কিন্তু হঠাৎ কোথা থেকে এক টুকরো ঠান্ডা বাতাস সাঁই সাঁই করে বয়ে যায় ঘরের ভিতরে। কিছুই বোধগম্য হয় না রামুর। তাড়াতাড়ি ঘরের কোণা থেকে ভিজে গামছাটা নিয়ে মুখটা মুছে নেয় ভালো করে। তারপর বিছানার বালিশগুলো ঠিক করে নেয়। ঘুম তো হবেই না, কিন্তু শুয়ে পড়তে হবে, না হলে সকালে উঠে পড়তে বসতে পারবে না। হাত বাড়িয়ে আলোটা নেভাতেই যাবে, ঠিক তখনই টেবিলের দিক থেকে কিবোর্ডের স্পষ্ট শব্দটা কানে আসছে। কেউ যেন কিছু একটা টাইপ করছে। রামু একেবারে জমে যায়, নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। ধীরে ধীরে মাথাটা ঘুরিয়ে তাকায় টেবিলের দিকে। একটু সাহস সঞ্চয় করে ধীরে ধীরে এগিয়ে যায় টেবিলের দিকে। কিবোর্ডের ওপর পরিষ্কার দেখতে পায় গোল সাদা তুলোর মতো কিছু একটা বসে রয়েছে। গোল মতো জিনিসটার ছোট্ট একটা মাথা, ছোট ছোট দুটো চোখ, চোখে আবার ভারী ফ্রেমের চশমা। সাদা তুলোর মতো অদ্ভুত কার্টুনটা নড়াচড়া করছে। হঠাৎ করে কেমন যেন খ্যানখ্যানে গলায় ওটা বলে উঠল, মুখস্থ মুখস্থ আর মুখস্থ, সব সময় মুখস্থ করলে পড়া মনে থাকে রে। গাধার মতো খালি দুলে দুলে পড়ে যাচ্ছিস। অদ্ভুত প্রাণীটা নিজের মনে গজগজ করে চলেছে। ঠোঁট নেই, মুখ নেই, তবু যেন গোটা ঘরে তার বিরক্তি ছড়িয়ে পড়ছে। রামু একেবারে জমে গেছে। সাহস করে টেবিলের কাছ থেকে একটু একটু করে পিছিয়ে গেল খাটের দিকে, কিন্তু গজগজানিটা যেন থামছেই না। ভয়ে নাকানি চোবানি অবস্থা। হঠাৎ করেই সেই অদ্ভুত প্রাণীটা চিৎকার করে উঠল, খালি মুখস্থ আর মুখস্থ। ওরে, মুখস্থ করে কি আর সব পড়াশোনা হয়? আগে সবকিছু মাথায় ঢোকাতে হয়। মুখস্থ বিদ্যে দিয়ে বেশি দূরে এগোনো যায় না। যত বেশি মুখস্থ করবি তত উদর পিণ্ডি বুদর ঘাড়ে চাপবে। সব সময় মুখস্থ করলে পড়া মনে থাকে রে। গাধার মতো খালি দুলে দুলে পড়ে যাচ্ছিস।
ভিড়মি খেয়ে পাক খেতে খেতে অজ্ঞান হয়ে গিয়ে রামু পড়লো সোজা বিছানায়। অমনি তুলোর মতো বস্তুটা আবারও চিৎকার করে বলতে শুরু করলো, আমরণ, ভিতর ডিম একটা, দেখো দেখো দেখো। তাও তো পুরো রূপ দেখায়নি, সবে মাত্র আকার নিতে শুরু করেছি। আজ তৃতীয় দিন, পুরো রূপ দেখলে তো প্রাণেই মরে যাবি রে। তখনও পুরোপুরি জ্ঞান হারায়নি রামু। কানে ভেসে এলো খ্যানখ্যানে গলায় কয়েকটা শব্দ। পড়াশোনার নামে অষ্টরম্ভা, আর ওদিকে টিপ দেখেছ? ঠিক অজ্ঞান হয়ে দেখে শুনে বিছানার উপরেই পড়ে গেল। না হলে যদি মাথাখানা আবার ফেটে যায়, বাবা, যাতে মাতাল তালি ঠিক। ঘুম যখন ভাঙলো তখন সকাল 9টা বেজে গেছে। আজকে মা ডাকতে পর্যন্ত আসেনি। ঘুম থেকে উঠে মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে এলো রামু। গতকাল রাতের কথা মাকে বলবে ভাবল, কিন্তু সকাল থেকে না বাবা আর না মা কেউ ওর সঙ্গে কথা পর্যন্ত বলল না। জলখাবারে আজ ভাত আর আলু সেদ্ধ। খাবার সময় চোখে জল এসে গেল রামুর। একটা ডিম সেদ্ধ বা মাছ ভাজা ছাড়া কি করে খাবে ভাতটা? ওকে এরকম চোখের জল ফেলতে দেখে রেগে গিয়ে মা বলে উঠল, খাবার সময় আর মরা কান্না কাঁদিস না। তবু বাপ আছে বলে এইটুকু জুটছে। আমরা দুজন মরে গেলে ভিক্ষে করে খেতে হবে। দোকান যে চালাবি সেই বুদ্ধিটুকুও তো তোর নেই। ছেলে পড়িয়ে খাবি, বছর বছর ফেল করছিস। কে আসবে? কে আসবে তোর কাছে পড়তে? আগে যদি জানতাম এমন অমানুষ তৈরি হবি, জন্মানোর পর মুখে নুন দিয়ে মেরে ফেলতাম। খেতে পারল না রামু। ভাত রেখে উঠে গেল। পিছন থেকে চিৎকার করে উঠল মা, কি হলো? কি হলো? উঠে গেলি যে বড়? পড়াশুনোর বালাই নেই, রোয়াব খুব নাকি? সারাদিন ঘরে বসে যে কি করিস ভগবানই জানেন। এই যে এখন মা লক্ষ্মীকে অপমান করলি তো, ও বেলাও কিন্তু এটাই খেতে দেব তোকে। সারাটা দিন ঘরেই কেটে গেল রামুর। অভিমানের চক্করে ভুলেই গেল গতকাল রাতের ঘটে যাওয়া সেই অস্বাভাবিক ঘটনার কথাটা। সন্ধে থেকেই আজকে পড়তে বসেছে। হরপ্পা ও মহেঞ্জোদারো সিন্ধু সভ্যতা দুটি গুরুত্বপূর্ণ শহর। সিন্ধু সভ্যতা দুটি গুরুত্বপূর্ণ শহর যা প্রায় 2500 খ্রিস্টপূর্বাব্দে নির্মিত হয়েছিল। 2500 খ্রিস্টপূর্বাব্দে নির্মিত হয়েছিল। এই শহর দুটি প্রাচীন সিন্ধু সভ্যতার হরপ্পা মহেঞ্জোদারোর ইতিহাস। এই শহর দুটি প্রাচীন দুলে দুলে পড়তে পড়তে মাথাটা যন্ত্রণা শুরু হয়ে গেছে। চশমাটা খুলে চোখটা বন্ধ করে বেশ কিছুক্ষণ বসে রইল। ঠিক তখনই হলো লোডশেডিং। বাবা মা শুয়ে পড়েছে, তাই নিজেই উঠে মোমবাতিটা জ্বালিয়ে নিয়ে এলো টেবিলে। আজ আরও আধ ঘন্টা পড়বে। সবেমাত্র পরবর্তী চ্যাপ্টারটা খুলেছে, ঠিক তখনই একটা ঠান্ডা হাওয়া ছুঁয়ে গেল রামুর ডান কানের পাশ ঘেঁষে। হিমেল একটা ছোঁয়া। রামু প্রথমে ভাবল বাইরের বাতাস, কিন্তু জানলাটা তো বন্ধ। বন্ধ জানলাটাকে একবার ভালো করে দেখে নিল রামু। তারপর যেই মুখটা সামনে ঘোরালো, অমনি অমনি কোথা থেকে একটা গোল তুলোর মতো সাদা কিছু এসে টুপ করে ওর নাকের উপর বসে পড়ল। ও মা গো, এটা আবার কি? চিৎকার করে উঠল রামু। তারপর নাকের ডগা বরাবর শিরশির করা ঠান্ডা অনুভূতির চোটে সোজা হেঁচে দিল। হুশ করে তুলোর বলটা উড়ে গিয়ে সোজা বসলো কম্পিউটার টেবিলের উপর, একেবারে কিবোর্ডের পাশে। চোখ কুঁচকে তাকিয়ে রইল রামু একেবারে টেবিলের ওপর। তারপর ভালো করে ফোকাস করলো ওই জিনিসটার উপর। সাদা তুলোর মতো একটা বল,
কিন্তু মজার বিষয় ওটার একটা ছোট্ট মাথা আছে, দুটো ছোট ছোট চোখ, আর হ্যাঁ, কালকে যা দেখেছিল ঠিক তেমনই চশমা পরা। চোখ কপালে উঠল রামুর, চিৎকার করে উঠল ও। ও মা গো, এলিয়েন! হাস্যকর শোনালেও রামুর মাথায় এখন ঘুরছে ইউএফও, এলিয়েন। মনে মনে বিশ্বাস করতে শুরু করেছে ও, নিশ্চয়ই এটা ভিন গ্রহের প্রাণী। ঠিক তখনই তুলোর মতো বস্তুটা আবারও খ্যানখ্যানে গলায় বলে উঠল। আমরণ, ভিতর ডিম একটা। গলাটা কেঁপে উঠল রামুর, তবু সাহস করে বলেই ফেলল। তুমি কে গো? হ্যাঁ, এত ছোট শরীর, কিন্তু গলাটা কেমন মোটা মোটা, আর তুমি কথা বলছো? তুলোর মতো প্রাণীটা এবার একটু হেসে আবারও বলতে শুরু করলো। সবে তো 4র্থ দিন চলছে, আমি এখনো পুরোপুরি রূপে আসিনি। গাধার মতো মুখস্থ করলে সত্যি সত্যি একদিন পুরো রূপে আসবো, তখন দেখবি ভয়ে আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যাবে। তুমি তুমি সত্যি কি ভিন গ্রহের কেউ? কেমন করে আসলে তুমি? তো তোমার ইউএফও কোথায়? ওর প্রশ্নের কোনো উত্তর দিল না গোল সাদা জিনিসটা, বরং উড়ে গিয়ে মেঘের মতো ভাসতে শুরু করলো ঘরে, যেন এক টুকরো পেঁচা তুলোর মতো মেঘ। রামু চুপচাপ বসে রইল, চোখ স্থির, কপালের ওপর বিন্দু বিন্দু ঘাম। এলিয়েন? তুমি কি আমাকে নিতে এসেছো, নাকি তুমি যমদূত? আচ্ছা, আমি কি মরে গেছি? ঘরের মধ্যে নিঃশব্দে মোমবাতি জ্বলছে, শিখাটা কাঁপছে হালকা বাতাসে। এবার তুলোর মতো জিনিসটা সোজা এসে বসলো রামুর কম্পিউটার টেবিলের কিবোর্ডের উপর। তারপর বেশ গম্ভীর গলায় বলল, আমি এলিয়েনও নই, আমি যমদূতও নই, আমি শ্রী শ্রী আধাকান্ত মিত্র, বয়স 2, অর্থাৎ ঠিক 2 বছর আগে আমি ইহলোকের মায়া ত্যাগ করেছি, বুঝলি মরকট? তার মানে তুমি ভূত? ধুর ঘাটের মোড়া, তোতলাচ্ছিস কেন? আমি কি তোকে ভয় দেখাচ্ছি যেমন হা হা করে চিৎকার শুরু করলে? ও মা, তুমি তো বললে তুমি ভূত। ভূতকে ভয় পাবো না? ও তাই বুঝি ভয় পাস তাহলে? তা ভালো, আজকাল যা দিন পড়েছে। এই তো দেখ না, আমাকে একটা প্রজেক্টের দায়িত্ব দেওয়া হয়েছিল ভূত অ্যাসোসিয়েশন থেকে। একটা বাচ্চা মেয়ে প্রতিদিন নাকি জেগে থাকে, কিছুতেই ঘুমোতে চায় না। ওর মা ওকে ভূতের ভয় দেখায়। তো আমাদের সেক্রেটারি বলল, যান আধাকান্ত বাবু যান, বাচ্চাটাকে একটু ভয় দেখিয়ে আসুন। তো গেলুম। ওমা, সে বাচ্চা ভয় পাবে কি, আমাকে দেখে হাসতে হাসতে গড়িয়ে পড়লো। আবার মাকে গিয়ে তুলে তুলে গল্প করলো, জানো মা, ভূত এসেছিল, ভূতটা কি কিউট, ওর সঙ্গে সেলফি তোলা হলো না। বোঝো কাণ্ড। তুলোর মতো অদ্ভুত বস্তুটার এমন কথাবার্তা শুনে ঘাবড়ে ঘেমে নিয়ে একাকার হয়ে গেল রামু। কোনো রকমে একবার ঢোক গিলে সাহস সঞ্চয় করে বলল, কিন্তু তুমি মানে আপনি, মানে তুমি যাই হোক, আমার কাছে এসেছেন কেন? আমি কি আপনার ক্ষতি করেছি কোনো? আমার কাছে কেন এসেছেন? আমায় ভয় দেখাচ্ছেন কেন? উফ, আচ্ছা গাধা তো তুই। ওরে, তোকে ভয় দেখানোর হলে অন্য উপায় নিতাম। আমি তো এখানে তোকে সাহায্য করতে এসেছি। সত্যি বাবা, তোর ঘটে বুদ্ধি নেই, একেবারে আস্ত ছাগল একটা। সকাল থেকে হওয়া অভিমান, খিদে, ঘুম সব মিলিয়ে মিশিয়ে রামুর মাথাটা এবার সত্যিই গরম হয়ে গেল। বারবার গাধা ছাগল শুনতে শুনতে রামু প্রচণ্ড রেগে গেল। এই তুমি আমাকে তখন থেকে গাধা ছাগল এসব বলছো কেন? হ্যাঁ, আমার কি নাম নেই? তুমি কি আমার নাম জানো না? জানি,
কিন্তু আমাদের মধ্যে অনাম উচ্চারণ করা যায় না, শুনলে 3বার মোড়া মোড়া বলতে হয়। ও রাম, মানে রামু, তুমি উচ্চারণ করবে না তাই তো? ঠিক আছে, তাহলে ভালো নামটা বলো। আমার ভালো নাম হলো অর্ক। হ্যাঁ, ওইটা বলা যেতে পারে, ওই নামে কোনো সমস্যা নেই। আর তুমি কিন্তু আমাকে আধাকান্ত স্যার বলে ডাকবে, ঠিক আছে? কি 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 বললে? রাধাকান্ত? ওই 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 দেখেছো, আবার সব ভুলভাল কথা বলে। যখন মানুষ ছিলাম ওই নামটা ছিল, এখন তো মরে গিয়ে ভূত হয়েছি, তাই আধাকান্ত। প্রথমটা উচ্চারণ করা যাবে না বলেছি না? ও আচ্ছা আচ্ছা, কিন্তু তুমি তো ভয়ঙ্কর নয়, ছোট্ট মতো। সবাই যে বলে ভূত খুব ভয়ঙ্কর হয়। কে বললো? কে বললো আমি ভয়ঙ্কর নই? তুই তো আমার আসল রূপ দেখিসনি। আসলে কি বলতো, অমাবস্যা থেকে পূর্ণিমা পর্যন্ত চাঁদ যেমন তার সম্পূর্ণ রূপ পেতে সময় নেয়, আমাদের ক্ষেত্রেও ঠিক তাই। আমরা যারা অমাবস্যা বা পূর্ণিমার দিন মারা যাই, তারা ওই চাঁদের। ও মা, তাই বুঝি? বুঝেছি বুঝেছি। চাঁদ যেমন অমাবস্যার পর থেকে পূর্ণিমায় সম্পূর্ণ হওয়ার আগে বিভিন্ন রূপ নেয়, তুমিও ঠিক সেই রকম ছোট থেকে আস্তে আস্তে বড় হয়ে যাও। বাহ, দারুণ তো ব্যাপারটা। হ্যাঁ, দারুণ ব্যাপার। বাহ বাহ, তুই তো বুঝতে পারছিস, তার মানে তুই গাড়ল নোস। তোর মানে ওই রিমা মেয়েটার চক্করে ইচ্ছা কি হলো? কোথায় গেল? হঠাৎ করেই কথা বন্ধ হয়ে গেল। ধোঁয়ার মতো উড়ে গেল ছোট্ট আধাকান্ত। ঘাবড়ে গিয়ে এদিক ওদিক তাকাতে থাকলো রামু। হঠাৎ কি হলো? যাই কারেন্ট এলো অমনি ভূত উবে গেল, নাকি এতক্ষণও স্বপ্ন দেখছিল? পরের দিনটা স্বাভাবিকভাবেই কেটে গেল। মা আজকে টুকটাক কথা বলেছে, কোচিংয়ে পড়তেও গিয়েছে। মাছের ঝোল হয়েছিল, তৃপ্তি করে ভাত খেয়েছে রামু। বাবা মা যাই বলুক, ওকে যে ওরা খুব ভালোবাসে সেটাও মনে মনে ঠিকই জানে। আর ফাঁকিবাজি নয়, মন দিয়ে পড়াশোনা করবে। কিন্তু পড়তে বসলেই তার কথা যে খুব মনে পড়ে, বুকটা মুচড়ে ওঠে, কান্না জমা হয় গলার মধ্যে। তার খিলখিলিয়ে হাসির শব্দটা বড্ড যে ভালো লাগতো রামুর। তারপর সেই মারণ রোগ এলো। উফ, সেই দিনটা কি ভয়ঙ্কর ছিল। কোনো রকমে রাতের খাবারটা খেয়ে ঘরে চলে এলো রামু। মাথার ভিতরে তখনও একটাই কথা ঘুরপাক খাচ্ছে, রিমার নামটা ভূত জানলো কি করে? কারোর সঙ্গে তো এসব নিয়ে কথা হয়নি কখনো, এমনকি মা বাবাও জানে না। সেই সব দিনের কথা মনে পড়লেই তো চোখে জল চলে আসে ওর। সেসব মনে করলেই বুকের ভেতরটা তো যন্ত্রণায় ছিঁড়ে যায়। রামু জানলা খুলে চাঁদের আলোয় ভেজা গাছপালার দিকে তাকিয়ে থাকে। বাইরে যেন কেমন অদ্ভুত নীরবতা। আজকে আর ওর ভয় করছে না। ঘরের আলোটাও জ্বালেনি, টিমটিম করে জ্বলছে নাইট বাল্ব। জানলা দিয়ে ঠান্ডা হাওয়া ঢুকছিল ঘরে। হঠাৎ করে চকচকে সাদা একটা বস্তু ওর মাথার চারপাশে একটা চক্কর কেটে কানটা টেনে দিয়ে ছুটে চলে গেল একদম পড়ার টেবিলের দিকে। চিনতে পারলো রামু, তার মানে রাধাকান্ত স্বপ্ন নয়। মুখটা ঘুরিয়ে শুকনো ঢোক গিলল ও। রাধাকান্ত স্যার, তুমি এলে বুঝি? কোনো উত্তর এলো না। এবার টেবিলের দিকে এগিয়ে গেল ও। তারপর বলল, আমি জানি রাধাকান্ত স্যার এসেছো, প্লিজ সাড়া দাও, আমার ভয় করছে। কোনো রকমে কথাটা বলেই সুইচ বোর্ডের দিকে হাত বাড়ালো ও। আলো জ্বাললে ভয়টা একটু কমে যাবে। হঠাৎ করেই পরিষ্কার একটা গলা ভেসে এলো কানে। এই এই মরকট, আলো জ্বালাচ্ছিস কেন রে?
বেশ তো ঘরের ভেতরটা কি সুন্দর অন্ধকার, আলো জেলে আমাকে তোড়ানোর চেষ্টা করছিস না রে? আরে না না, আমার তো ভয় করছিল, সেই জন্য। কাল দুম করে আলো জ্বেলে দিলি, আর সহ্য করতে না পেরে আমি ধোঁয়া হয়ে উবে গেলাম। এমন চমকে গেছিলাম যে সেই দুপুর থেকে বুকের ভেতরটা ধুকপুক ধুকপুক করছে। এ মা, না না, কাল তো কারেন্ট চলে এসেছিল, আমি তো আলো জ্বালিনি। তাই তো ভাবি তুমি হঠাৎ কোথায় চলে গেলে, তার মানে তুমি আলোতে ভয় পাও? না, একটু চমকে যাই। ও, আর ওই যে বললে বুকের ভিতর ধুকপুক করছে, তোমার তো প্রাণ নেই, তাহলে কি ধুকপুক করছে? কিছু না, ভূতেদের সবকিছু বলার নিয়ম নেই। তুই মর, তারপর জানতে পারবি। কিরে, মরবি নাকি? আজকে খুব ভালো দিন, আজ মরলে তুই সোজা স্বর্গে যাবি। না না, আমি মরতে চাই না, তুমি আমায় মেরো না। ওই দেখো বোকা, ওরে আমি তোকে সাহায্য করতে এসেছি রে। সাহায্য? আমাকে? হ্যাঁ রে বাবু, হ্যাঁ। তোর ওই বান্ধবী রিমা গত বছর ম্যালেরিয়ায় মরে গেল না? আর ওর আর তোর মধ্যে একটা ইয়ে ছিল না? তো ও তো মরেছিল অমাবস্যায়, আমার দলে এলো, আমি আবার সিনিয়র। তা একদিন কাঁদতে কাঁদতে এসে বলল, স্যার স্যার, আমার আদরের হুলোটা লেখাপড়া একদম পারে না কো, একেবারে গাধা, বছর বছর ফেল করে, ওকে আপনি সাহায্য করুন, পাশ করিয়ে দিন। আমি সেক্রেটারির সঙ্গে কথা বলে আপনার জন্য একটা বড় প্রজেক্ট এনে দেব, পাই পড়ি বাবু। হঠাৎ করেই ফুঁপিয়ে উঠল রামু। ওই 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 দেখো, আবার কান্নাকাটি করিস কেন? ওরে ও মরে বেঁচেছে, ওর দজ্জাল মা দিনরাত ওর পিছনে খিটখিট করত, এখনো ভালো আছে। পেতনি মাসির ওকে খুব পছন্দ, ছেলের সঙ্গে বিয়ে দেবে বলেছে। সে কি, রিমার বিয়ে হয়ে যাবে? তা তুইও বিয়ে করতে চাস নাকি তাকে? তাহলে বল, ঘাড়খানা মটকাই, আমি আবার ঘাড় মটকাতে বড় ভালোবাসি। না না না, আমি মরতে চাই না। রিমা রিমা ভালো আছে তো, ব্যাস তাহলেই আমার হবে। আসলে মরে গেলে আমার খুব একটা অসুবিধে নেই, কিন্তু বাবা মা, ওদের স্বপ্ন, ওদের আশা আকাঙ্ক্ষা সব শেষ হয়ে যাবে। বেঁচে থেকেই বা কি করছিস? সেই তো বাবা মায়ের ঘাড়ে বসে বসে সারা জীবন খাবি। তোর তো লেখাপড়ায় মন নেই কো, মরে যাওয়া প্রেমিকার কথা সারাদিন চিন্তা করিস, আর দুলে দুলে কি সব পড়া মুখস্থ করিস। এর থেকে তো মরে যাওয়া ভালো রে গাধা। এই যে বললে সাহায্য করতে এসেছো, তাহলে বারবার মরার কথা বলছো কেন? হ্যাঁ, তোর মনের ভিতরে যে মরার ইচ্ছেটা কিলবিল করছে, কিছুদিন ধরে সেটা আমি টের পাচ্ছি রে বাবু। সেদিন কোচিং থেকে ফেরার পথে পুকুরের জলের দিকে টুকটুক করে এগিয়ে গিয়েছিলি, সেটা কি আর পুকুরের রঙিন মাছ দেখার জন্য রে? ভেবেছিলি মরে যাবি, যদি না আমি পাগলা ষাঁড়টা তোর দিকে লেলিয়ে দিতুম, ওই দিনই অক্কা পেতিস। তার মানে সেদিন তো তুমি? হ্যাঁ, আমি। রিমা বলার পর থেকেই আমি চোখে চোখে রাখি তোকে। দায়িত্ব যখন নিয়েছি, কাজটা তো শেষ করতে হবে। না না, আমি মরতে চাই না। আমি শুধু ওকে ভুলতে পারছি না। রিমা ছিল আমার একমাত্র বন্ধু, আর আমি কখনো বলতে পারিনি যে আমি ওকে ভালোবাসতাম। এই একখানা কথাই তোর বুকের মধ্যে দিন পাথরের মতো চাপা ছিল, তাই না রে? তো এবার একটু হালকা লাগছে কি? চুপচাপ বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর চোখের জলটা ডান হাত দিয়ে মুছে ফেলে রামু। হ্যাঁ, তাহলে শোন, তুই একটুও গাধা নয়, তোর বুদ্ধি আছে, মন দিয়ে পড়লে হবে। কিন্তু সমস্যা কি জানিস? তোর নিজের ওপরেই তোর আস্থা নেই। নিজের ওপর যদি বিশ্বাস না থাকে, তাহলে কি কোনো কাজে মন বসে বল? সারাদিন পাশ ফেলের কথা চিন্তা করিস,
একবারও বিষয়টা মন দিয়ে দেখার চেষ্টা করিস না। পাশ ফেল, নম্বর এসব ভুলে গিয়ে একবার ইতিহাসটাকে ভালোবেসে দেখতে পারবি। দেখবি ঠিক পারবি। প্রশ্নপত্র দেখলেই সব মনে পড়ে যাবে। নে নে নে, মেলা দেরি করিস না, চটপট বই খোল। সব কিছু ভুলে গিয়ে একটু মন বসা। আর আমি তো আছি তোর পাশে সব সময়, তোর গার্জিয়ান। আজ থেকে তোর আর আমার টিউটোরিয়াল শুরু। আচ্ছা, তবে আজ প্রথম পিরিয়ড, ভারতীয় ইতিহাস, চ্যাপ্টারের নাম পলাশির যুদ্ধ। শুনেছিস তো নামখানা? স্যার প্লিজ, ভূতের মতো না বললে হতো না? ইতিহাস পড়তে বসেছি, হার্ট অ্যাটাক নিতে নয়। ভয় কিসের রে? আমি তো তোর গার্জিয়ান ভূত। এখন বল দেখি, পলাশির যুদ্ধ কবে হয়েছিল? এটা আমি জানি, দাঁড়াও দাঁড়াও বলছি। 1757 সালে। এই তো একদম ঠিক বলেছিস। এবার একটা যুদ্ধের বর্ণনা দে দেখি। ওই তো পলাশির প্রান্তর, একদিকে ইংরেজ বাহিনী আর একদিকে সিরাজউদ্দৌলার সেনাবাহিনী। সে কি যুদ্ধ, সে কি যুদ্ধ! ইংরেজ বাহিনী কামান নিয়ে তেড়ে আসছে, আর অন্যদিকে সিরাজউদ্দৌলার সেনাবাহিনীরা আসছে ঘোড়ায় চেপে, টকবক 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 টকবক। ইংরেজদের হাতে গোলা, গুলি, বারুদ, দুম দুম। আর অন্যদিকে সিরাজের সৈন্যরা হাতে ঢাল, তলোয়ার। সে কি ঝনঝন ঝনঝন তলোয়ারের শব্দ, আর ঠিসঠাস ঠিসঠাস গোলাগুলির শব্দ। হায় 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 হায়, কি অবস্থা, কি অবস্থা! এই ছিল তোর যুদ্ধের বিবরণ? এই বুদ্ধি নিয়ে তুই পাস যে করবি না সে তো জানা কথাই। এই সমস্ত যুদ্ধের বর্ণনা তুই কোথা থেকে পেয়েছিস? আর এটা যুদ্ধের বর্ণনা না লাইভ টেলিকাস্ট? আরে বাবা, বইয়ে তো যুদ্ধের বর্ণনার বদলে নানা রকম কি সব ওই কূটনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, ঐতিহাসিক সব কারণ দেওয়া থাকে। ও সব কি আর মাথায় ঢোকে বলো? ঠিক বলেছিস, তোর মোটা মাথায় এসব ঢোকার কথাও না। শোন, এই যুদ্ধ হলো ব্রিটিশরা আমাদের ঘাড়ে চেপে বসার প্রথম ধাপ। কিন্তু জানিস কি, এই যুদ্ধে বাংলার নবাব সিরাজউদ্দৌলা কিভাবে একা পড়ে গিয়েছিল? কেন একা পড়ে গিয়েছিল কেন? কারা কারা ওর সাথে গদ্দারি করেছিল? হ্যাঁ, এই তো হলো আসল প্রশ্ন। তুই যেমন এক্সাম হলে ফাঁকা মাথা নিয়ে বসিস, ঠিক তেমনি সিরাজ বসেছিল বিশ্বাসভঙ্গের মাঠে। মীর জাফর, রায় দুর্লভ, যোগী গোবিন্দলাল সবাই টাকা আর ক্ষমতার লোভে ব্রিটিশদের দালালি করেছিল। তারা তো সবাই দাবেদার, কিন্তু স্যার ইতিহাস এত বোরিং লাগে কেন জানেন? মনে হয় শুধু কে কবে কাকে হারালো, ওই নাম সাল, ধুত্তেরি। আচ্ছা বলুন তো, এই সমস্ত জেনে আমাদের কি হবে? কবে ইতিহাসের কোন কাণ্ড কারখানা ঘটে গেছে তা জেনে আজকের দিনে আমরা করবোটা কি? হ্যাঁ, ওরে গাধা, ইতিহাস হলো জীবনের আয়না। সিরাজউদ্দৌলা যদি একটু বুদ্ধি করে, একটু ধৈর্য ধরে চলতো, তাহলে আর আজকের দিনটা দেখতে হতো না। স্যার এতদিন ভাবতাম ইতিহাস মানে শুধু সাল তারিখ মুখস্থ করা, কিন্তু এখন মনে হচ্ছে এগুলো তো সব রিয়েল লাইফ থ্রিলার। একদম ঠিক ধরেছিস বাবু। সিরাজ যদি বুঝতো ওর টিমেই গুপ্তচর বসে আছে, তাহলে হয়তো আজ ব্রিটিশরা হেলান দিয়ে বসতো না আমাদের রাজ সিংহাসনে। তার মানে ইতিহাসের প্লটগুলো তো সিরিয়ালকেও হার মানায় বলো? তা তো বটেই। তুই যদি একবার গল্পের মতো করে ভাবিস কারা হিরো কারা ভিলেন, কে কিভাবে ছলচাতুরি করেছে, তাহলে নিজেরাই ইতিহাস বানাতে পারবি। আর একটা কথা বলি স্যার। বলো বাবু। আজকে মনে হচ্ছে রিমাকে হারিয়েছি ঠিকই, কিন্তু নিজেকে ফিরে পেয়েছি। আজকে আমি সত্যি বাঁচতে চাই ইতিহাসের মতো করে, উঠে দাঁড়িয়ে, হার না মেনে। এই তো, এবার তুই তৈরি। এখন তোকে আর কেউ আটকাতে পারবে না। তুই শুধু মন দিয়ে পড়, আমি তোর পাশে আছি, তোর গার্জিয়ান ভূত। এইবার শুরু হলো রামুর পড়াশোনা। প্রতিদিনই আসতে থাকলো আধাকান্ত, আর মন দিয়ে পড়াতে থাকলো রামুকে। এদিকে রামুর মা তো চিন্তিত হয়ে পড়ল।
কি ব্যাপার, ছেলে আজকাল ঘরের বাইরেই বেরোয় না। সন্ধে থেকে সেই যে দৌড় দেয় আর দরজাই খোলে না। কি যে করে বুঝতেই পারে না রামুর মা। রাত প্রায় 9টা। রামুর ঘরের দরজার সামনে এসে থমকে দাঁড়িয়ে পড়ে রামুর মা। ভেতর থেকে হালকা আওয়াজ আসছে, কারোর কথা বলার মতো। কখনো চাপা হাসি, কখনো বই ওল্টানোর শব্দ। তবে কি ঘরের ভেতরে কেউ আছে? তাড়াতাড়ি দরজা ধাক্কাতে শুরু করে রামুর মা। রামু, রামু দরজা খোল, খোল বলছি। কে কে রয়েছে তোর ঘরের ভেতরে? দরজা খোল। চমকে ওঠে রামু। টেবিলে পা ঝুলিয়ে বসেছিল রাধাকান্ত। আজকে সাইজেও একটু বড়। পূর্ণিমা আর অমাবস্যার মধ্যবর্তী একটা সময় আজ। রে, মা ডাকছে, কি হবে? সে কি রে মা? ওরে বাবা রে, মাকে তো আমি ভীষণ ভয় পাই। আমার মাকে তুমি ভয় পাও? আরে না না না, আমার মাকে আমি ভয় পেতুম। মায়েরাই ভীষণ ভয়ঙ্কর। ভূতেরা সব মায়েদের ভীষণ ভয় পায়। শোন, আমি কেটে পড়ছি, কালকে আবার আসবো। তুই এখন ম্যানেজ কর। কিন্তু বাকি পড়াটা? কথা শেষ হওয়ার আগেই একেবারে কর্পূরের মতো উবে যায় রাধাকান্ত। ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে যায় রামু। কি বলছো মা? তোর ঘরে কে আছে? কথা বলার শব্দ আসছে যেন। কই, কেউ না তো, কেউ না। কদিন ধরে খেয়াল করছি, সন্ধে হতেই ঘরে ঢুকে দরজা বন্ধ করে ফেলছিস। বাইরেও বেরোস না, কারো সঙ্গে কথাও বলিস না। কি ব্যাপারটা কি? কি প্রেম টেম করছিস নাকি তুই? না না, তুমি কি বলছো? আমি আসলে এখন মন দিয়ে পড়াশোনা করছি তো, তাই দরজাটা বন্ধ রাখি, মনোযোগ যাতে নষ্ট না হয়। না না, কিছু তো গন্ডগোল আছে। আমি শুনেছি রোজ রাতে তোর ঘর থেকে মেয়েদের মতো হাসির আওয়াজ আসে। ফোনে কারোর সঙ্গে গল্প করিস নাকি? বার কর তোর ফোন, আজকে আমি চেক করব। না না মা, আমি কোনো মেয়ের সঙ্গে কথা বলি না। তুমি আমার ফোন চেক করো। আমি আসলে মাঝে মাঝে নিজের সঙ্গে কথা বলি, নিজেকেই পড়া বোঝাই, সেই জন্যই তো। ওগো ওগো রামুর বাবা পাগল হয়ে গেল গো। ও একা একা কথা বলে। পড়াশুনো করতে করতে মাথাটা একেবারে খারাপ হয়ে গেল গো ছেলেটার। আরে 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 মা, আমি পাগল নই গো। আমি তো ইউটিউব টাইপের একটা অ্যাপ ডাউনলোড করেছি। সেখানে একজন খুব দারুণ টিচার আছে, পুরো নাটকের মতো করে পড়ায়। আমি তো সেই অ্যাপেই পড়ি, তাই একটু হাসি ঠাট্টা হয়। নাটকের মতো পড়া? হ্যাঁ, পরীক্ষার হলে কি তুই নাটক দেখাবি নাকি? মা, রাধাকান্ত স্যার দায়িত্ব যখন নিয়েছে, তখন পরীক্ষার হলে নাটক করে আমি 98% পাবই, দেখে নিও। কই কই চালা দেখি তোর অ্যাপ। তোর ওই রাধাকান্ত স্যারের সঙ্গে কথা বলি। না না মা, আজকে তো ক্লাস শেষ। আমি কালকে তোমার সঙ্গে কথা বলিয়ে দেবো স্যারের, কেমন? হ্যাঁ হ্যাঁ, কথা বলিয়ে দিবি। আর মাইনে পত্তর কি নেবে সেসবও তো কিছু জানাসনি। ও কিছু লাগবে না, ভূতের আবার মাইনে। কি বললি? ভূত? ছি 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 রামু, তুই এত অসভ্য হয়ে গেছিস? স্যারকে আড়ালে ভূত বলছিস? স্যার যে কি মা, তুমি মুখোমুখি হলেই বুঝতে পারবে। ব্যাস, এই তো গড়বড় করে ফেললি। এমনিতেই আমি মায়েদের ভয় পাই, তার উপর এত তাড়াতাড়ি গার্জেন মিটিং। না না, আমার দ্বারাও সব হবে না। তুই মাকে অন্য কিছু বোঝাগে। কিছু করার নেই স্যার, মা যখন বলেছে তোমার সঙ্গে দেখা করবে, দেখা তো করবেই। প্লিজ তুমি একটু কথা বলে নাও, আমি মাকে আর মিথ্যে কথা বলতে পারবো না। ভয়ে ভয়ে গোল গোল চোখ করে তাকালো আধাকান্ত। তা কখন আসবেন ম্যাডাম? ও আমি বলেছি 9টা নাগাদ আসতে। ঠিক আছে, আমি তাহলে ঠিক 8:45 চলে আসবো। এখন কোথায় যাচ্ছ? প্রিপারেশন নিতে।
কথা নেই বার্তা নেই আবারও উবে গেল রাধাকান্ত। তারপর আবার ঠিক 8:45 এসে হাজির হলো। কি স্যার, তোমাকে যেন কেমন অন্যরকম লাগছে। হ্যাঁ রে বাবা, হ্যাঁ, ওই তোদের পাশের পানা পুকুরটায় একটা ডুব দিয়ে এলাম। গায়ের ধুলোখানা ঝেড়ে জামাটা একটু ধোপদরস্ত পরে এলাম। চুলে একটু নারকেল তেলও মেখেছি, চশমাটাও নিলাম পরিষ্কার করে। গার্জেন মিটিং বলে কথা, ইমপ্রেশন বলে তো একটা কথা আছে নাকি? এদিকে ঠিক রাত 9টায় দরজায় ধাক্কা দিল রামুর মা। কই রে রামু, দরজা খোল, দরজা খোল। হঠাৎ ভয় পেয়ে চমকে লাফিয়ে উঠল রাধাকান্ত। তারপর কম্পিউটারের মনিটরের পেছনে লুকিয়ে বসে পড়ল, যেন কোনো দুঃসাহসিক অপারেশন শুরু হবে এক্ষুনি। কি রে, ঘর এরকম অন্ধকার, আলো জ্বালিসনি, অন্ধকারে কি পড়াশোনা হচ্ছে শুনি? আর আর তোর সেই স্যার কোথায়? ওই তো মনিটরের পিছনে। এমন সময় ঝকঝকে সাদা ছোট্ট মতন রাধাকান্ত মুখ হাঁ করে ফোকলা দাঁত বের করে হাসতে হাসতে বেরিয়ে এলো কম্পিউটার মনিটরের পিছন থেকে, তাও একেবারে হাত জোর করে। নমস্কার ম্যাডাম, নমস্কার, আমি আধা। ভয়ে একেবারে লাফিয়ে উঠল রামুর মা। ছুটতে গিয়ে রামুকে টেনে নিল বুকের কাছে, তারপর চেপে ধরল। ওরে বাবা রে, ওরে মারে, এটা কি রে? পালিয়ে আয় রামুরে, রামুরে, এক্ষুনি আমার কাছে পালিয়ে আয়। এটা কি রে? আরে মা, মা ভয় পেও না, উনি তো স্যার। স্যার? এটা তোর স্যার? ও রামুর বাবা, কোথায় কে আছো গো? এক্ষুনি এসো, আমার ঘরে একটা জন্তু ঢুকে পড়েছে। আরে মা, আরে কি করছো? ওটা স্যার, জন্তু নয়, আসলে আসলে উনি মানুষও নয়। সে তো বুঝতেই পারছি, নিশ্চয়ই কোনো জানোয়ার। মা, উনি মানুষও নয়, উনি জানোয়ারও নয়, উনি আসলে ভূত? ওটা কি ভূত? মা প্লিজ, স্যার একটু সেনসিটিভ, ভূত বলে দিলে দুঃখ পাবেন। স্যার এখন সিভিল সার্ভিস প্রিপারেশন শুরু করিয়ে দিয়েছে আমাকে। আমি মন দিয়ে ইতিহাস পড়ি, আর এখন ইতিহাস ভালোবাসি। কি? ভূতে তোকে ইতিহাস পড়াচ্ছে? ম্যাডাম, আমি সত্যি আন্তরিকভাবে চেষ্টা করছি আপনার ছেলেকে ইতিহাসের প্রেমে ফেলতে। চুপ 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 করো তুমি। যাও যাও, এখান থেকে এক্ষুনি চলে যাও। কি ক্ষতি করেছি আমরা তোমার? কেন এসেছো তুমি আমার ছেলের প্রাণ নিতে? ভুলে যেও না, ভুলে যেও না, মা যতদিন বেঁচে আছে সন্তানের সে কিচ্ছু হতে দেয় না। যাও যাও, এখান থেকে এক্ষুনি চলে যাও। না 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 ম্যাডাম, ভয় পাবেন না, আমি কারো কোনো ক্ষতি করতে আসিনি গো। আমি তো এখন শুধু একটা দায়িত্ব নিয়েছি, আপনার ছেলেকে ইতিহাসে ফেল না করিয়ে পাশ করানোর। ভূত হলেও আমি একজন শিক্ষক আত্মা, যিনি চায় এই প্রজন্ম ইতিহাস বুঝুক, শিখুক। আপনি যদি একটু ধৈর্য রাখেন ম্যাডাম, আমি প্রমাণ করে দেব ভূতেদেরও একটা মিশন থাকতে পারে। ছেলে আর রাধাকান্ত বাবুর কথাবার্তা শুনে মাথায় হাত দিয়ে বিছানায় বসে পড়ে রামুর মা। একেবারে বিভ্রান্ত উনি, কি হচ্ছে কেন হচ্ছে কিছুই বুঝতে পারছেন না। শেষ পর্যন্ত ভূতে এসে ছেলেকে ইতিহাস পড়াচ্ছেন, এ তো উনি স্বপ্নেও ভাবতে পারেন না। ম্যাডাম ম্যাডাম, আমি আপনার বিভ্রান্তি বুঝতে পারছি, কিন্তু বিশ্বাস করুন এই ছেলেটার মধ্যে আগ্রহ ছিল, শুধু সঠিক পথ নির্দেশ ছিল না। আমি নিজে ইতিহাসের ছাত্র ছিলাম, তারপর শিক্ষকতা করেছি বহু বছর, তারপর মরে গেলাম। মৃত্যুর পরও কিন্তু ইতিহাস ছাড়িনি। তা আপনি যদি বলেন আমি চলে যাব কোন, কিন্তু যাবার আগে একটাই অনুরোধ, ছেলের খাতাটা একবার দেখবেন। ওকে যে কটা টেস্ট নিয়েছি সবেতে কিন্তু দারুণ রেজাল্ট করেছে। প্লিজ আপনি আমায় একটা সুযোগ দিন। রামুর মা কিছু না বলে ধীরে ধীরে খাতাটা তুলে নেয়, পাতাগুলো উল্টে দেখে।
ছেলের হাতের লেখা, নোটস, প্রশ্ন উত্তর, আর একপাশে রাধাকান্তর লিখে দেওয়া ছোট ছোট টিকা। হাতটা কেঁপে যায় রামুর মায়ের। অবাক চোখে তাকায় রাধাকান্তের দিকে, তারপর আবার ছেলের দিকে তাকিয়ে বলে, তুই তুই সত্যি সত্যি বলছিস তো বাবা? এই এই জিনিসটা তোকে ভয় দেখায় না তো? সত্যি সত্যি পড়ায় তো? হায় ভগবান, আমার যে সব গুলিয়ে যাচ্ছে। বিশ্বাস করো মা, স্যার কিন্তু সত্যি একদম অন্য রকম, ভীষণ ভালো। দেখুন রাধাকান্ত বাবু, আমি কেন এসব বলছি আপনাকে আমি জানি না। এসব স্বপ্ন না আমি পাগল হয়ে গেছি তাও জানি না। আমার ছেলের ভবিষ্যৎ নিয়ে আমি সত্যিই চিন্তিত। তাই ওকে যদি কোনো ভূতও পড়ায় তাতেও আমার কোনো আপত্তি নেই। শুধু শুধু আমি চাই ও পাশ করুক, নিজের পায়ে দাঁড়াক। হাত জোড় করছি আপনার কাছে, যদি পারেন ওকে পাশ করান। আর আর দরজাটা বন্ধ রাখবেন না, আমি মাঝে মাঝে এসে দেখে যাব। আমি আপনাকে বিশ্বাস করি, তবুও আপনি তো ভূত, তাই আর কি। আপনি ভরসা রাখতে পারেন ম্যাডাম, ব্রহ্মদৈত্যের দিব্যি আপনার ছেলেকে আমি পাশ করাবই। এর পরের 3 মাস কেটে গেল খুব দ্রুত গতিতে। পড়াশোনা চলল জোর কদমে। এখন আর ঘরের দরজা বন্ধ থাকে না। মাঝে মাঝেই রামুর মা আবার রামুর বাবাও এসে গল্প করে যান রাধাকান্তর সঙ্গে। টুকটাক যা রান্না করেন রামুর মা সবই গিয়ে রাধাকান্তর কাছে দিয়ে আসেন উনি। এইভাবেই কেটে গেল সময়। পরীক্ষার দিন ঠাকুরকে প্রণাম করে ভূতের নাম স্মরণ করে পরীক্ষার হলে ঢুকলো রামু। চাইলে রাধাকান্ত চিটিং করে পরীক্ষার হলে রামুর সঙ্গে ঢুকতেই পারত, কানে কানে উত্তর বলে দিতে পারত, কিন্তু না, একেবারেই নয়। রাধাকান্ত বাবু একজন শিক্ষক ছিলেন, ছাত্রকে তো আর উনি চিটিং শেখাতে পারেন না। পরীক্ষা ভালোই হলো। কেটে গেল বেশ আরো কিছুদিন। আজ উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোবে। রামুর মন তখন টেনশনে পরিপূর্ণ। সকালে উঠে বারবার ফোনটা চেক করছে, বুক একেবারে ধুকপুক করছে অজানা আশঙ্কায়। অবশেষে দুপুরবেলা রেজাল্ট বেরোলো। রামু কাঁপা কাঁপা হাতে রোল নাম্বার টাইপ করলো। পর মুহূর্তে মুখে উজ্জ্বল হাসি ফুটে উঠল। পাশ করেছে রামু। খুশিতে লাফিয়ে উঠল, একেবারে চিৎকার করে উঠল, মা মা মা, আমি পাস করেছি মা। বাড়ির সবাই ছুটে এলো, জড়িয়ে ধরলো ওকে। রামুর মা চোখের জল মুছতে মুছতে ছেলেকে আশীর্বাদ করলেন। গ্রামে যেন উৎসবের আবহ। বিশু বাজার থেকে লাড্ডু কিনে এনে বিলি করে দিলেন গ্রামে। পাশের বাড়ির কাকিমারা এসে মাথায় হাত বুলিয়ে দিল। কিন্তু এত আনন্দের মধ্যেও রামু বারবার তাকাচ্ছিল ঘড়ির কাঁটার দিকে। কখন সন্ধে হবে, কখন আসবে রাধাকান্ত স্যার। কারণ শুধু বাড়ির সবাই নয়, রামু সবচেয়ে বেশি চায় স্যারের সামনে দাঁড়িয়ে বলতে, স্যার আমি পাশ করেছি, আমি সত্যি ইতিহাসের প্রেমে পড়েছি। কখন স্যারের পায়ে হাত দিয়ে প্রণাম করবে সেই ক্ষণটার জন্যই অপেক্ষা করতে থাকলো রামু। কিন্তু স্যারের পা আছে। রাত অনেকটা হয়ে গেছে। রামুর ঘরে বসে বসে মিষ্টি নিয়ে অপেক্ষা করতে করতে শেষ পর্যন্ত ঘরেই ফিরে গেছে রামুর মা আর বাবা। ঘর নিস্তব্ধ, চারিদিকে গা ছমছমে অন্ধকার। রামু বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে। রাধাকান্ত স্যার এখনো আসেনি। হঠাৎ ঘরের এক কোণায় যেন হাওয়ার ঝড় উঠল। মৃদু একটা ঠান্ডা হিমেল বাতাস ঘরের ভেতর ঢুকে পড়ল। ঘরের এক পাশের দেওয়াল যেন আস্তে আস্তে গলতে শুরু করেছে। একটা কালো ধোঁয়া মেশানো ছায়া বেরিয়ে এলো অন্ধকার থেকে। ধীরে ধীরে ছায়াটা রূপ নিচ্ছে লম্বা একটা অবয়ব, যেন মাটি ছুঁয়ে যাচ্ছে তার পায়ের ছায়া। চিৎকার করতে যাচ্ছিল রামু,
ঠিক তখনই গমগমে গলার শব্দটা ভেসে এলো। আজ পূর্ণিমা, আজ আমি আমার সম্পূর্ণ রূপে তোর সামনে এসেছি। এর আগে যত পূর্ণিমা গেছে আমি আসিনি, তোকে আমার এই রূপ দেখাতে চাইনি, কিন্তু আজ আসার প্রয়োজন ছিল। আজ তোর রেজাল্ট বেরিয়েছে, এবার আমার গুরুদক্ষিণা চাই। গলার শব্দে কেঁপে উঠল রামু। চোখে জল এসে গেল, মুখটা একেবারে সাদা হয়ে গেছে। ধীরে ধীরে পিছনে হাঁটতে থাকলো ও। ওর স্যার, ওর রাধাকান্ত বাবু ওর কাছ থেকে গুরুদক্ষিণা নেবে? তবে কি তবে কি 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 গুরুদক্ষিণা চাই স্যার? আমার আমার প্রাণ না তো। অন্ধকার ছায়াটা স্থির থাকলো কিছুক্ষণ, তারপর আবার ভেসে এলো কণ্ঠস্বর, এবার একটু নরম। ভয় পাচ্ছিস কেন? তেমন কিছু চাইবো না। আমি চাই তুই একটা টিউটোরিয়াল খোল এই গ্রাম আর আশেপাশের গ্রামের সেই সব ছেলে মেয়েদের জন্য যারা পড়াশোনা করে কিন্তু বিষয়টাকে ভালোবাসতে শেখেনি বলে পিছিয়ে পড়েছে। তুই লাইব্রেরির সেই ফাঁকা ঘরটার কথা তাদের জানাবি, সেখানে ওদের পড়াবি। এবার একটু স্বস্তি পেল রামু, কিন্তু এখনো অবাক চোখেই ও তাকিয়ে রইল ওই ছায়া মূর্তির দিকে। প্রতিদিন ঠিক সন্ধে 6টার পর আমি আসব, তোর কানের পাশে বসবো, পড়াবো তোকে, তুই ওদের বলবি, শেখাবি। একেবারে ফি করিস না, সামান্য কিছু নেই, তাতে ওদের পড়ার আগ্রহ বাড়বে। তবে দুস্থ ছাত্র ছাত্রীদের কাছ থেকে কিছু নিস না। আর একটা কথা, তোর টিউটোরিয়ালটার নাম রাখবি ভূতরিয়াল, আর সব ছাত্র ছাত্রীদের বলবি সব ভূত ভয়ঙ্কর হয় না, সব ভূত ক্ষতি করতে আসে না, কিছু ভূত আসে ভালোবাসা নিয়ে, শিক্ষা নিয়ে, সমাজকে বদলাতে। আচ্ছা স্যার, তাই হবে। চলি রে, আজ আসি। রামুর চোখে জল চলে আসে। স্যার বেঁচে নেই, ভূত হয়ে গেছে। তবুও এই ভূতের মধ্যেও যে ভালোবাসা, শিক্ষা, সমাজের জন্য কিছু করার একটা চেষ্টা রয়েছে, সেটা দেখেই ভীষণ আবেগপ্রবণ হয়ে গেল রামু। ওর মনে হলো জীবিত মানুষদের চেয়েও রাধাকান্ত যেন বেশি মানবিক, না না ভূতাবিক। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। রামু ফুপিয়ে উঠল। অন্ধকারে মিলিয়ে গেল ছায়া। ঘরে আবার নামলো নিস্তব্ধতা। রামু মাটিতেই বসে পড়ল। কেমন লাগলো আজকের এই মজার ভূতের গল্প ভূতরিয়াল? কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর চেনা পরিচিতদের মধ্যে এই নতুন ভূতের চ্যানেলটা শেয়ার করতেও কিন্তু ভুলো না। আর হ্যাঁ, যারা এখনো সাবস্ক্রাইব করনি, চটপট সাবস্ক্রাইব করে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা কিন্তু প্রেস করে দিও। চলো চটপট চলে আসি গত পর্বে যে 10 জন সঠিক উত্তরদাতা সঠিক উত্তর দিয়েছিলে তাদের নাম ঘোষণায়। তারা হলে স্নেহা দাস, টুম্পা মাইতি, প্রীতম, জিনিয়া ভট্টাচার্য, সৃজা ভট্টাচার্য, মোহিনী ভট্টাচার্য, জয়শ্রী কুমারী, মাম্পি সর্দার, সৌমদীপ দাস, রিয়াজ শেখ, শিউলি সহ অনেকেই। ও হ্যাঁ, যেতে যেতে বলে যাই, আজকের গল্প ভূতরিয়াল লিখেছে অন্তরা, আর গল্প পাঠেও ছিল অন্তরা নিজেই। সঙ্গে অন্যান্য চরিত্রে আমি, প্রীতম, অন্তরা এবং মৌটুসি ছিলাম তোমাদের সঙ্গে। এবার চলে আসি আজকের প্রশ্নে। আচ্ছা, যারা মন দিয়ে গল্পটা শুনেছো তারা নিশ্চয়ই জানো রামুর ভালো নাম কি ছিল। যদি গল্পটা শুনে থাকো তাহলে এই প্রশ্নের উত্তর ভীষণ সহজ। প্রতি পর্বের মতো আগামী পর্বেও ঘোষণা করব প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম। তাহলে আজ এ পর্যন্তই। কথা হচ্ছে আগামী শনিবার, শুধুমাত্র ভূত চর্চায়, আর রাত ঠিক 11টায় আরও একটা হাড় হিম করা ভূতের গল্প নিয়ে।